শুভ দুপুর, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আসছে বাজেটে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করার সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সরকারি ব্যয় পরিচালনার ক্ষেত্রে সেখানেও কিন্তু দক্ষতা বৃদ্ধির একটা বিষয় রয়েছে। আমরা জানি যে একদিকে আমরা আসলে অর্থ সম্পদ সঞ্চালন করতে, অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন করার ক্ষেত্রে তেমন যোগ্যতা দেখাতে পারছি না এখনো পর্যন্ত, যেহেতু লক্ষ্যমাত্রাগুলি এখনো অপরিপূর্ণ রয়ে যায়। কিন্তু অন্যদিকে আবার সরকারি ব্যয় পরিচালনার দক্ষতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে এবং বর্তমানে অনেকগুলো পিচ্ছতা সাধনের জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। এগুলো বজায় রাখতে হবে, কারণ আমরা জানি যে উচ্চ মূল্যস্ফীতির সময়ে এবং যখন সংকোচনমূলক মুদ্রানীতি হয়েছে তখন কিন্তু আর্থিক কিংবা সরকারি ব্যয় ক্ষেত্রে এটা পিচ্ছতা সাধন কিংবা একটা বাস্তবতার নিরিখে যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের সেই মূল্যস্ফীতি কমানোর টার্গেটটা পূরণ হবে না। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকে প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। কর কাঠামো থেকে শুরু করে আমদানি রপ্তানি ও বাণিজ্যিক নীতি সবই ঢেলে সাজানোর পরামর্শ তার। গতকাল এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের আর্থিক অনিয়ম দুর্নীতির কারণে আগামী বছর বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন চ্যালেঞ্জে পড়ার শঙ্কা রয়েছে। অর্থনৈতিক উন্নয়নকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতো আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই অর্থনৈতিক ক্ষেত্রে ভুয়া তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছিল। শনিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা উঠে আসে। এই সময় এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে এখন থেকেই সব ধরনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আগের সরকারের আমলে যে মাসাজড একটা তথ্য ফাজ করা হয়েছে তথ্যগুলো, সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে সেটা যদি কমানো হয় তারপরেও কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়া থাকবে। মনে রাখতে হবে যে আমাদের 3টা ক্রাইটেরিয়া পূরণ করা হয়েছে, তো সুতরাং 2টো ক্রাইটেরিয়া পূরণ করা আমাদের পক্ষে এই পর্যায়েও সম্ভব হবে। তো সেই জন্য এই যুক্তিগুলা দিতে হলে খুব প্রস্তুতির দরকার ছিল, সেটা হয়তো সরকার নিচ্ছিলেন কিনা জানি না। বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনে তেমন কোনো প্রস্তুতিই নেয়নি সরকার। উৎপাদন বাড়াতে হবে ওষুধ শিল্প ও তৈরি পোশাক খাতে এবং কমাতে হবে খরচ। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে যেতে হবে বাংলাদেশকে। শুল্ক মুক্ত, কোটা মুক্ত বাজার সুবিধা, ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস যেটা পাই, তার কারণে কিন্তু আমাদের এই পণ্য রপ্তানি করা সহজ হয়, বিশেষ করে আমাদের তৈরি পোশাক শিল্প। এবং এটা তো অন্যান্য স্বল্পোন্নত দেশও পেয়ে থাকে, কিন্তু সব স্বল্পোন্নত দেশের তুলনায় বাংলাদেশের কিন্তু সক্ষমতাটা অনেক বেশি এই উত্তরণটাকে মোকাবেলা করবে। তাহলে তাদের প্রস্তুতিটা কি? কর কাঠামো থেকে শুরু করে আমদানি রপ্তানি ও বাণিজ্য নীতি ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা এই মুহূর্তে যেতে চাই ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ সুমন। বাজেট নিয়ে সেখানে সিপিডির একটি সংবাদ সম্মেলন কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। রিয়াজ, এই সিপিডির যে সংবাদ সম্মেলন, সেখানে আসলে কি বিষয়ে আলোচনা হয়েছে? আমরা দেখেছি যে তারা বাজেটে কর মুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছে। এছাড়া আর কি কি প্রস্তাব করা হয়েছে সিপিডির পক্ষ থেকে? সাদা ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সিপিডির যে আজকের সংবাদ সম্মেলন হয়েছে সেটি মূলত 2025-26 অর্থ বছরের যে বাজেটে কী সুপারিশ দেওয়া যায় সেই বিষয়গুলো তারা এখানে তুলে ধরেছেন। তবে সেখানে তারা বিশেষ যে বিষয়গুলো তুলে ধরেছেন সেখানে স্বাস্থ্য, বিদ্যুৎ। আপনি জানেন যে বিদ্যুতে গত সরকারের আমলে বেশ অনিয়ম বা নানান ধরনের
অপচয় ছিল সেই বিষয়গুলো রোধ করার সুপারিশের সাথে সাথে আগামী দিনে কিভাবে সেগুলো বাজেটে নিয়ে আসা যায় বা কোন কোন বিষয়গুলোতে কাজ করা যায় সেই বিষয়গুলো সুপারিশ করেছেন। আমাদের সাথে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। স্যার যদি একটু এর সাথে যুক্ত করতেন যে আজকে আপনারা আসলে মূল বিষয়গুলো কী কী এখানে তুলে ধরেছেন এবং আগামী বাজেট নিয়ে আপনাদের পরিকল্পনা। আগামী যে 2025-26-এর বাজেটটি আসছে সেটাকে বিবেচনায় রেখে আমরা বেশ কিছু সুপারিশ করেছি। তার মধ্যে 4টি দিক আছে। একটি হলো যে আমাদের যে রাজস্ব আদায়ের ব্যবস্থাপনা সেখানে কী ধরনের সংস্কার করা যায়, এখানে নীতিমালা প্রণয়ন এবং নীতিমালা বাস্তবায়ন এটাকে আলাদা করা, এটার ডিজিটালাইজেশন, এটার যে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত যেসব উন্নয়ন করা সেটার প্রয়োজনীয়তাটা আমরা বলেছি এবং এখানে বিনিয়োগ যাতে বাজেটে যাতে অর্থায়ন থাকে সেটার কথা আমরা বলেছি। এটা হলো এক। দ্বিতীয় যেটা আমরা বলেছি সেটা হলো যে এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে বাংলাদেশের, সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যাতে আমাদের কর কাঠামো করা হয়। কারণ এখন আমরা স্বল্পোন্নত দেশ হিসাবে যেসব আমরা কর আরোপ করতে পারি তখন বা প্রণোদনা দিতে পারি রপ্তানি খাতকে, সেগুলো কিন্তু আমাদের অনেকগুলিকেই আমাদের সামঞ্জস্য বিধান করতে হবে WTOর বিভিন্ন পরিকল্পনার সাথে। সেটা আমরা আইডেন্টিফাই করেছি কোন কোন জায়গাতে এটা পরিবর্তনগুলো এই বাজেটে নিয়ে আসতে হবে, কারণ আমাদের তো 2026 নভেম্বরে আমরা এলডিসি উত্তরণ হবে। তৃতীয়ত যেটা আমরা বলেছি যে আমাদের রাজস্ব যে আহরণ, এই রাজস্ব আহরণের যে জায়গাগুলো সেখানে কিভাবে আমরা আরও বাড়াতে পারি, সেখানে বিভিন্ন নতুন নতুন যেসব খাত আসছে সেগুলো এবং আমাদের যে ব্যাটের যে আদায় করা সেই আদায়টা করতে যে বিভিন্ন যে ধরনের লিকেজগুলো হচ্ছে সেখানে সেগুলোকে কিভাবে আমরা বন্ধ করতে পারি সেসব আদায়ের বিষয়টা যাতে এটা বড়ভাবে আমরা এবার একটা পরিকল্পনা নিতে পারি। যেমন সর্বোচ্চ করের হার, এটা আয়করের হার বাড়ানো বা আমাদের অপ্রত্যক্ষ যেসব কর আছে সেই করগুলোর আওতা কীভাবে বাড়ানো যায় সে সম্বন্ধে আমরা পরামর্শ দিয়েছি। চতুর্থত যেটা সেটা হলো যে আমাদের রাজস্ব ব্যয়ের দিক থেকে আমাদের কী ধরনের পুনর্বিন্যাস করা দরকার সেটা সম্বন্ধে আমরা বলেছি। শিক্ষা, স্বাস্থ্য খাত এবং সামাজিক সুরক্ষা খাতকে আমরা গুরুত্ব দেওয়ার কথা বলেছি এবং সেখানে আমাদের যে অর্থায়ন সেটা বাড়ানোর কথা বলেছি। তারপরে হলো আমাদের উন্নয়ন বাজেট। এই উন্নয়ন বাজেটের আমাদের সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের রাজস্ব আয় যা করছে রাজস্ব ব্যয়ে সেই পরিমাণে চলে যাচ্ছে। পুরো উন্নয়ন বাজেটটাই হলো ঘাটতি অর্থায়নের মাধ্যমে করতে হচ্ছে। সেখানে আমরা বলেছি যে আমাদের প্রজেক্টগুলোকে আরও নির্বাচিতভাবে আমাদের করতে হবে, অগ্রাধিকারগুলোকে আমাদের সঠিকভাবে আমাদের বিবেচনায় নিতে হবে, যেগুলো সমাপ্য প্রকল্প সেগুলো শেষ করা, নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সাবধানতা নেওয়া, যাতে করে আমাদের এই যে ঘাটতি বাজেট যেটা পুরোপুরি ঋণ নির্ভর হয়ে যাচ্ছে সেটাকে আমরা সামাল দিতে পারি। স্যার, আপনারা তো প্রতি বছরই সরকার বাজেট ঘোষণা করে এবং সেখানে একটা আকার, গত বছর যে বাজেটের আকারটা ছিল এবছর সেই আকারটা কি পরিমাণে হওয়া উচিত, নাকি বাড়া উচিত, নাকি সেই সমপর্যায়ে থাকা উচিত, নাকি কমানো উচিত, যেহেতু এখন অনেক কিছু কাটছাট হচ্ছে, এই বিষয়ে যদি একটু পরামর্শ। আমার মনে হয় যে এবার আমাদের খুব বেশি উচ্চাভিলাষী হওয়ার কোনো প্রয়োজন নাই। বিশেষত আমাদের উন্নয়ন বাজেট যেটা, এটা আমাদের কাটছাট করা উচিত অগ্রাধিকারগুলোকে পুনর্নির্ধারণ করে। আমাদের রাজস্ব বাজেট যেটা আছে এটার মধ্যে শতকরা 80% চলে যায় হলো বেতন, পেনশন, ভর্তুকি এবং ঋণ পরিষেবা। সেখানে খুব বেশি আমাদের কিন্তু ফ্লেক্সিবিলিটি নাই, নমনীয়তা খুব একটা নাই। সো ওগুলো আমরা খুব একটা কমাতে পারবো না। যেটা আমরা কমাতে পারবো সেটা হলো যে আমাদের উন্নয়ন বাজেটটাকে আমরা যদি খুব বড় ধরনের নতুন প্রকল্প না নিই তাহলে আমরা সামগ্রিকভাবে বাজেটকে ছোট রাখতে পারব। কিন্তু সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে টাকা আদায়ের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং ব্যয়ের ক্ষেত্রেও আমাদেরকে সাশ্রয়ী এবং সুশাসনের সাথে সময় মতো শেষ করা। এটা যদি আমরা করতে পারি তাহলে বাজেটের আকার নিয়ে আমাদের দুশ্চিন্তা না করে সেটার থেকে কি ফল আমরা পাচ্ছি সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করলেই হয়তো ভালো হবে। থ্যাংক ইউ স্যার।
শাহাদাত, আপনি শুনছিলেন যে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার বলছিলেন, আসলে এর সাথে আরও অনেকগুলো বিষয় তারা এখানে বলেছেন যে আহত যে জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরও যাতে চিকিৎসার জন্য একটি ব্যবস্থা রাখা হয় বাজেটে, সেই বিষয়টাও কিন্তু এখানে উঠে এসছে। এমনি অনেক ধরনের প্রস্তাব আছে, সেই প্রস্তাবগুলো হয়তো বর্তমান সরকার বা অন্তর্বর্তী সরকার বিবেচনায় রাখবেন বলে তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল আমার কাছে সিপিডির বাজেট নিয়ে যে সংবাদ সম্মেলন তার সবশেষ অবস্থা। রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আসছে বাজেট নিয়ে আসলে সিপিডির বেশ কিছু সুপারিশ আজকে তারা তুলে ধরেছে সংবাদ সম্মেলন করে, সেই খবরাখবরই আমরা জানছিলাম এবং সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের কাছ থেকে কিন্তু আমরা বাজেট বিষয়ে বিস্তারিত জানছিলাম এবং তিনি এলডিসি গ্র্যাজুয়েশনের যে চ্যালেঞ্জ সেটি নিয়েও বলছিলেন যে এটির কারণে আসলে সামনের দিনে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলায় কী কী করা উচিত সে পরামর্শ কিন্তু তারা দিচ্ছিলেন। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, এলডিসি উত্তরণের ঝুঁকি এই বিষয়ে, এবং আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করতে যুক্ত হয়েছে অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি নিশ্চয়ই ডক্টর মোস্তাফিজুর রহমানের বক্তব্য শুনছিলেন। তিনি যে বিষয়গুলো বলছিলেন যে গতকাল সিপিডির নির্বাহী পরিচালক বলেছেন যে এলডিসি গ্র্যাজুয়েশনে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ আসবে এবং এলডিসি গ্র্যাজুয়েশনটা আসলে এই মুহূর্তে হওয়া উচিত কিনা 2026-এ আমরা আসলে উত্তরণ করব কি করব না সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ যেই সূচকের প্রাক্কলন করে আসলে এই এলডিসি গ্র্যাজুয়েশনটা করা হচ্ছিল সেই ডেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে এবং এর পরবর্তীতে গত 1-1.5 বছর 2 বছরে যে ধরনের অর্থনীতির পরিস্থিতি হয়েছে, ভঙ্গুরতা দেখা দিয়েছে, সেই পরিস্থিতিতে এই মুহূর্তে আসলে গ্র্যাজুয়েশন করলে বাংলাদেশ আসলে সেটি সেই সেই সহনশীল অবস্থা বাংলাদেশের অর্থনীতিতে আছে কিনা, পুরো বিষয়টা নিয়ে আসলে এক ধরনের প্রশ্ন তৈরি হচ্ছে। নানান মহল থেকে নানা ধরনের বিষয় আসছে। আপনার কাছে কি মনে হয় এই মুহূর্তে কি আসলে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে যাওয়া উচিত, নাকি এটি আসলে কয়েকটা বছর হয়তো পিছিয়ে যেতে পারি আমরা? গ্রাজুয়েশন তো একটা আপনার অর্থনৈতিক অবস্থায় যদি থাকে সেখান থেকে আমরা ফার্দার লেভেলে যাব। আপনি যেমনটা বলছিলেন যে যে তথ্য উপত্য বা প্রাক্কলন করে আমরা এলডিসি গ্রাজুয়েশন আপনার পর্যায়ে গেছি, সেই তথ্য উপত্য সঠিকতা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ এখন সন্দেহ সৃষ্টি হয়েছে এবং এটার কিন্তু আপনার মনে করেন এলডিসি উত্তরণের যে পর্যায়ে যাওয়া, এটার সঠিকতা নিয়ে বা এখন এই মোমেন্টে যাওয়া উচিত হবে কিনা এটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ তর্ক বিতর্ক আছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দুটো জিনিস, একটা অনেকটা আপনার কিছুটা হলেও সেলফ কন্ট্রাডিক্টরি কিছুটা হলেও হয়, যেমন আপনার হোয়াইট পেপার প্রকাশ করা হলো বা বিভিন্ন তথ্যপত্র প্রকাশ করা হলো, সেখানে বলা হচ্ছে যে না, আগে যে তথ্যপত্র দেওয়া হয়েছিল এগুলো ম্যাক্সিমামই ফলস, আপনার ফুলিয়ে ফাঁপিয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। আবার এট দ্য সেম টাইম এটা বলা হচ্ছে যে এলডিসি উত্তরণের ধাপে আমরা এমন একটা পর্যায়ে গিয়েছি, এখন আর এই পর্যায়ে আমাদের এখান থেকে ফিরে আসার সুযোগ নাই। এখন এখানে আমার একটা আপনার হচ্ছে ভেরি সিম্পল আপনার নন টেকনিক্যাল কোশ্চেন, যে দেখেন আমরা যদি এভাবে চিন্তা করি যে এলডিসি তে যখন থাকে তখন তো আপনার বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কথা বলি বা বিভিন্ন মাল্টি ল্যাটারাল ডোনার এজেন্সিদের কথা বলি, এদের কাছ থেকে বিভিন্ন রকম যে সাহায্য বা সহযোগিতা পাওয়া যায়, ডিউটি স্ট্রাকচারে কিছু সুবিধা পাওয়া যায়, ইভেন কিছু কিছু সেক্টরে কিছু ভর্তুকি দেয়া যায় বা কিছু ইনসেনটিভ দেয়া যায়। তো এখন এটা অনেকটা হচ্ছে যে আমরা যদি হিউম্যান বডির সাথে তুলনা করি, যে দেখুন একজন মানুষ সে নিজে ঠিক মতো করে আপনার বাঁচার অবস্থা নাই, তখন তাকে বিভিন্ন সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখতে হয়, যেমন অক্সিজেন সাপোর্ট দিতে হয় বা আরো আনুষঙ্গিক অন্যান্য সাপোর্ট দিতে হয়। এখন ওই মানুষটা যদি আপনার মনে করেন ওই পর্যায়ে না যায় যে সে এই অক্সিজেন সাপোর্ট ছাড়া সে আপনার মনে করেন বাঁচতে পারবে বা তার কোনো শ্বাস
প্রশ্বাস নিতে সমস্যা হবে না, তাহলে কিন্তু আপনার মনে করেন তার ওই অক্সিজেন সাপোর্টটা ছেড়ে দেওয়া হয় এবং ওই মানুষটা বেঁচে থাকে বা পুনরায় স্বাভাবিক অবস্থায় চলে যায়। বাট ওই মানুষটার যদি অ্যাসেসমেন্টটা ভুল হয় যে সে অক্সিজেনের সাপোর্ট ছাড়া বাঁচবে না, বাট ফুলিয়ে ফাঁপিয়ে যদি বলা হয় যে না সে বাঁচতে পারবে, ওই মোমেন্টে যদি ওই অক্সিজেন সাপোর্টটা খুলে দেয়া হয় তাহলে কিন্তু ওই মানুষটা প্রাণ হারায়, তাই না? তো ঠিক অ্যাকর্ডিংলি সেই রকম অবস্থায় যে আমরা যদি এলডিসি থেকে আপনার মনে করেন গ্রাজুয়েশনের পর্যায়ে না যাই, এই অবস্থায় যেহেতু প্রিভিয়াস গভর্নমেন্ট তারা একটা ফলস ন্যারেটিভ তৈরি করে এমন একটা অবস্থায় নিয়ে আসছে, ওর উপর বেস করে আমরা যদি এটা আগামী বছর মানে 2026-এর নভেম্বরে যদি চলে যাই, ইভেন যদি ডেফারও না করি, যেটা মাননীয় অর্থ উপদেষ্টা কিন্তু প্রথম দিকে বলছিল যে এলডিসি থেকে গ্রাজুয়েশন একদম বাদ দেওয়া যাবে না, চেষ্টা করে দেখা যেতে পারে কিছুদিন পিছিয়ে দেয়া যায় কিনা। এই পিছিয়ে দেয়া যদি না হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক মতো টিকবে কিনা। আপনি দেখুন এখনো কিন্তু আমাদের যে মেইন এক্সপোর্ট সেক্টর, যেটা আপনার রেডিমেড গার্মেন্টস এর কথা বলি, সেখানে কিন্তু ইনসেনটিভ দেয়া হয় এখন আমাদের, এবং আরো অনেক অনেক ক্ষেত্র যেটা এমার্জিং আপনার শিল্প আছে সেখানেও কিন্তু কিছু সুবিধা দেয়া হয়, কৃষিতে অনেক রকম ভর্তুকি দেয়া হয়। যে দেখুন এখন আমাদের যদি এই এক্সপোর্ট আর্নিং ঠিক রাখতে হয়, এইটা ভর্তুকি ছাড়া এইসব ইন্ডাস্ট্রি গুলো এখনো দাঁড়াতে পারবে কিনা নিজের পায়ে, সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ প্রশ্ন থাকে। বিশেষ করে আমাদের যে আপনার যেগুলা এমার্জিং ইন্ডাস্ট্রি আছে ওগুলোর ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে যদি এলডিসি গ্রাজুয়েশন করার পরে আমরা ভর্তুকি না দিতে পারি তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমাদের খুব বেশি পরিমাণ এফেক্টেড হবে কিনা। কারণ আমাদের এটা চিন্তা করতে হবে যে আমাদের দেশে কিন্তু একটা বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী আছে, এরা হচ্ছে এই হিউম্যান এই রিসোর্সটা যেটা আমরা এই ডেমোগ্রাফি বলি বা যেখানে আমরা এই ডিভিডেন্ড বলি, এখন এরা যদি জবলেস হয়ে যায়, কারণ আপনার এই বিভিন্ন ভর্তুকি না দেওয়ার কারণে এই ইন্ডাস্ট্রি গুলো যদি আপনার মনে করেন কম্পিটিটিভ এজ হারিয়ে বন্ধ হয়ে যায়, এবং তখন যদি আপনার মনে করেন আমরা এই ইন্ডাস্ট্রি গুলো আর চলতে না পারে, তাহলে কিন্তু আপনার মনে করেন এই এই ডেমোগ্রাফির বেনিফিটটা আমরা কিন্তু নিতে পারবো না। তো এটা মাথায় রাখতে হবে, এবং এট দা সেম টাইম আমাদের অর্থনীতির যে ভঙ্গুরতা গুলো সামনে আছে এগুলো যদি রিপেয়ার না করে, এগুলোকে যদি আপনার মনে করেন সেলফ সাফিসিয়েন্ট বা সেলফ সাস্টেইনেবল না করে এই মোমেন্টে যদি আমরা এমন একটা পর্যায়ে চলে যাই যেখানে আমাদের অনেক ইভেন কস্ট অফ ফান্ডও বেড়ে যাবে, এই যে আমরা যদি বুঝতে পেরেছি জনাব মোহাম্মদ হোসেন, তখন একটা ডিফিকাল্টি আসবে। এই ঝুঁকিটা যেমন আছে যে এখন মানে কোনো ধরনের অর্থনীতির একটি ভালো অবস্থায় না গিয়ে যদি আমরা গ্র্যাজুয়েশন করি সেক্ষেত্রে যে ঝুঁকিটা আছে, সেই ঝুঁকি মোকাবেলায় যেহেতু সরকার এখন পর্যন্ত সেই সিদ্ধান্তেই আছে যে আমরা হয়তো গ্র্যাজুয়েশন করে যাব আর 1 বছরের মতো সময় আছে, যদি করে যায়, যেটি আপনি বলছিলেন যে অর্থ উপদেষ্টা বলেছেন যে আমরা চেষ্টা করে দেখতে পারি, কিন্তু সেই চেষ্টা করে দেখার জন্য বা উত্তরণ যদি আসলে আমরা করি সেক্ষেত্রে যে প্রস্তুতিগুলো দরকার, সেই প্রস্তুতিগুলোকে আসলে দেখছেন পর্যাপ্ত সরকার সেই জায়গাটাতে কাজ করছে? বিশেষ করে গত 6 মাসে সেই ধরনের কি কোনো লক্ষণ দেখা যাচ্ছে? দেখুন এখানটা আমি যেটা বলবো যে মাননীয় অর্থ উপদেষ্টার যে কথাটা বললাম এটা কিন্তু একদম বিগিনিং এর দিকে ছিল, উনি যখন দায়িত্ব নিলেন। তারপরে কিন্তু আমরা যদি এই নিকট অতীতের কথা চিন্তা করি তাহলে কিন্তু সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে না আমরা উই আর ইন পাথ, যে নভেম্বর 2026-এ আমরা গ্রাজুয়েশনে যাব। তো এখানে তো কাজেই এই চেষ্টাটা তো অ্যাটলিস্ট যদি সরকারের মধ্যেও থাকে, বাইরে কিন্তু অতটা দৃশ্যমান না। বাট আমি এই যেটা বলবো যে দেখেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কথা যদি বলেন, যে তার যে ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকসেপ্টেন্স আছে, এবং এই এলডিসি উত্তরণের জন্য ইউএন বলি বা অন্যান্য রিলেটেড এজেন্সি যাদের কাছ থেকে আমাদের কিছুটা হলেও এখন অনুকম্পা দরকার, তো সেটা নেয়ার জন্য এই মাননীয় প্রধান উপদেষ্টা, ইভেন আমাদের যে অর্থ উপদেষ্টার কথা বলি বা পরিকল্পনা উপদেষ্টার কথা বলি, যে তাদের যে একটা
অ্যাকসেপ্টেন্স আছে, এর চেয়ে ভালো সময় কিন্তু বোধহয় আর আসবে না। আমরা যদি কোনো এক্সেমশন নিতে চাই, সেটা যদি আপনার কিছু ডিফারমেন্ট করেও যদি করতে চাই, তাহলে কিন্তু বেস্ট নেগোসিয়েটর অ্যাম্বাসেডর এখন কিন্তু আছে। আরো একটা জিনিস হচ্ছে যে দেখুন, আমরা 2018 ইলেকশনে বিশেষ করে শুনেছি যে আপনার অনেকে বলতো, যারা আওয়ামী বুদ্ধিজীবী ছিল, যে আপনার হচ্ছে এটাকে বলতো বেনগোলের অটোক্রেসি নামে একটা বলতো, যে অত বেশি ডেমোক্রেসি দরকার নাই, অ্যাটলিস্ট উন্নয়নটা হবে। এটা হচ্ছে, এবং সেই উন্নয়নের কিন্তু একটা ফলস ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, যারই একটা পদক্ষেপ হিসাবে এই যে এলডিসি গ্রাজুয়েশনের কথা বলা হচ্ছিল। দেখেন, তাহলে আমরা স্বীকার করে নিচ্ছি যে উন্নয়নের বাবেল তৈরি করা হয়েছিল, বা একটা ফলস একটা নেগেটিভ তৈরি করে আমাদের অর্থনৈতিক অবস্থা যা না সেটা বলা হচ্ছিল ক্ষমতায় অধিষ্ঠিত থাকার জন্য, বা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। সেই একই অবস্থাটা যদি আমরা কন্টিনিউ করি, ইভেন নোয়িং দ্য ফ্যাক্ট, নোয়িং দ্য গ্রাউন্ড রিয়ালিটি, তাহলে বোধহয় এর চেয়ে বেশি দুর্ভাগ্যজনক কিছু থাকবে না। তবে সরকারের কাছে যদি এরকম তথ্য উপত্য বা গবেষণা থাকে যে এই অবস্থায়ও এলডিসি গ্রাজুয়েশন হওয়ার পরেও আমরা টিকে যাব, তাহলে ভিন্ন কথা। বাট আমরা যদি নিকট অতীতে যারা এলডিসি গ্রাজুয়েশন করেছিল, যেমন আপনার মনে করেন এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ, ইন্দো চায়নার দেশ, এদের কথা যদি বলি, তা সেখানে কিন্তু আমরা দেখেছি, ইভেন মালদ্বীপের কথাও যদি বলি, সেখানে কিন্তু আমরা অর্থনৈতিক ভঙ্গুরতা দেখেছি, এবং এই যে এলডিসি থেকে উত্তরণ হয়ে তারা কিন্তু অনেক বিপদে পড়ছে, ওখান থেকেও কিছুটা বোধহয় শিক্ষা নেওয়া আছে বলে আমার কাছে মনে হয়। জনাব মাহমুদ হোসেন, আমরা বিষয়টা পরিষ্কার। এবার একটু বাজেট নিয়ে আলোচনা করতে চাই, যে বাজেটে আসলে সামনে বাজেট আলোচনা চলছে একদিকে, অন্যদিকে বাজেট প্রস্তুতির কাজও কিন্তু চলছে। সিপিডির পক্ষ থেকে আজকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে, যেখানে করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর বাইরে শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হচ্ছে। জ্বালানি খাতের যে অনিয়ম দুর্নীতি, সেগুলোকে কমিয়ে জ্বালানি খাতে বরাদ্দটাকে আরও বেশি যৌক্তিকীকরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই সবকিছু মিলিয়ে যে বাজেটের এখন যে আলোচনা চলছে, আপনি কি মনে করেন যে এবারের বাজেটটা আসলে একটু ভিন্নধর্মী বা বাস্তবমুখী হতে যাচ্ছে, নাকি আসলে গতানুগতিক গত বছরগুলোতে যেভাবে করে অংশীজনদের সাথে আলোচনা হচ্ছে বা তার প্রতিফলন আমরা বাজেটে দেখিনি, একই ধরনের হবে, নাকি কিছুটা বাস্তবসম্মত বাজেট হবে এবার? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমত আমি খুবই আশাবাদী। কেন আশাবাদী? দেখেন, বিগত বছরে যে একটা আপনার মনে করেন অবাস্তব, বা আপনার মনে করেন বাস্তব বিবর্জিত যে বড় বড় বাজেট হতো, তখন যেসব বিজ্ঞ মানুষের কাছে আমরা শুনতাম যে এটা অকল্পনীয় বা এটা বাস্তব বিবর্জিত একটা বাজেট, তারাই কিন্তু দায়িত্ব আছে। যেমন আপনি যদি পরিকল্পনা উপদেষ্টা আপনার ছাড়ের কথা যদি চিন্তা করেন, অথবা অর্থ উপদেষ্টার কথা যদি চিন্তা করেন, ইভেন যদি আপনার প্রধান উপদেষ্টার কথা চিন্তা করেন, এরা কোনো ফলস আপনার নেগেটিভ দিবে এটা কিন্তু আমরা বিশ্বাস করি না, এবং এরা এটা দিবেও না। তো কাজেই আমাদের যে একটা বাজেট নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছিল, যে বাস্তবিক অর্থে যাই হয়, এক বছরের চেয়ে আরেক বছরের বাজেটটা অনেক বেশি বড় করতে হবে, এর আকার বড় করতে হবে, অনেক বেশি উন্নয়নের জন্য বাজেট রাখতে হবে, সেটা আসুক না আপনার মনে করেন ঋণ থেকে, তারপরেও করতে হবে। কারণ এটা যেমন একটা আপনার মনে করেন পলিটিক্যাল একটা স্লোগান হবে, আপনার উন্নয়নের একটা আপনার ফলস দাবি করা যাবে, এট দ্য সেম টাইম বেশি পরিমাণ বরাদ্দ থাকলে আপনার লুটপাটও করা যাবে। তো এই গভর্নমেন্ট তো আসলে মনে করেন এভাবে লুটপাটেও নাই, আবার মনে করেন এরা আপনার বাস্তব বিবর্জিত কোন রকম একটা আপনার বাজেট দিয়ে বাহবা পাবে এরকম কোন এজেন্ডাও নাই। কাজেই এখানে বাস্তবসম্মত একটা বাজেট হবে বলে আমি আশা করি। বাট এট দ্য সেম টাইম আমার ভয় যেখানটা হচ্ছে, যে দেখুন, যেহেতু আমরা এখন অতিরিক্ত পরিমাণ আমলা নির্ভর হয়ে যাচ্ছি, যার কারণে আমলারা তো খুব সহজে আপনার মনে করেন ব্যয় প্রাক্কলন করে
তারপরে আপনার একটা বাজেটের কনসেপ্ট তৈরি করে যে আয় কোথা থেকে আসবে সেটা কতটা আপনার অ্যাচিভেবল ওখানে কনসিডার করে না, এখানটাই কিছু ভয় হয়। তো আমার মনে হয় যে আমাদের যে উপদেষ্টা পরিষদ এরা যদি এখানটা একটু সমন্বয় করতে পারে, তাহলে শুধুমাত্র এবছরের বাজেটটা আপনার মনে করেন একটা জনকল্যাণমুখী এবং বাস্তবসম্মতই নয়, ইভেন এই অসুস্থ বুদ্ধিজীবীটা থেকেও কিন্তু আমাদেরকে বেরিয়ে once আসার for all একটা সুযোগ পরিত্রাণ নিশ্চয়ই দিতে এই বাজেটটা আমাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিবে, আমরা নিশ্চয়ই আশা করতে পারি। জনাব মাহমুদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং বাজেট নিয়ে আপনি যে বিষয়গুলো বলেছেন, আসলে এইবারের যে বাজেটটা আসলে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা অর্থনীতির যে ভঙ্গুর পরিস্থিতি সেখান থেকে উত্তরণে আগামী 1 বছর এই বাজেটটা নিশ্চয়ই আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করবে এবং সেই ধরনের বাস্তবমুখী বাজেট আসবে বলে আমরা আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন। দর্শক, আমরা আলোচনা করছিলাম এলডিসি গ্রাজুয়েশনের ঝুঁকি এবং সাথে সাথে বাজেট নিয়ে আমাদের আলোচনা এগিয়েছে। আমাদের সাথে যুক্ত ছিলেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। এই মুহূর্তে বিজনেস আওয়ারের সময় হয়ে গেল একটি বিরতির, ফিরবো একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। দর্শক, পুঁজিবাজারের খবর জানাতে সরাসরি যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। সপ্তাহের শুরুতে লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে নেতিবাচক ধারায় লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে। গত পুরো সপ্তাহটি জুড়ে যে ইতিবাচক ধারা চলছিল আমরা দেখেছি, বেশ সূচকের ঊর্ধ্বগতি দেখেছি, লেনদেনের পরিমাণও বেশ ভালো ছিল। আজকে নতুন সপ্তাহের শুরুতে কিন্তু আবারও সেই পুরনো ধারায় ফিরল ঢাকার পুঁজিবাজার, এবং ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স 3 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5222 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 1.5 পয়েন্টের মতো, 1163-তে অবস্থান। ডিএস30-র অবস্থান 1895, কমেছে 5.72 পয়েন্ট। এবং লেনদেনের পরিমাণ আমরা যদি দেখি, 386 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 150টির, কমেছে 183টির, এবং অপরিবর্তিত আছে 63টি কোম্পানির শেয়ারের দর। পুঁজিবাজার পর জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। প্রথমেই জানাচ্ছি মুদ্রা বাজারের আপডেট। মুদ্রা বিনিময় মূল্য আমরা যদি দেখি, 121 টাকায় মার্কিন ডলার কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 122 টাকা। ইউরোর কেনা দাম 124, বিক্রয় 129 টাকা। পাউন্ড কেনা হচ্ছে 149 টাকায়, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কিনে 17 টাকা 30 পয়সা বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 32 পয়সা, বিক্রয় 1 টাকা 42 পয়সা। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাবো। 22 ক্যারেট স্বর্ণ প্রতি গ্রামের দাম পড়ছে 12,934 টাকা, ভরিতে 1,50,000-এর বেশি। 21 ক্যারেটের দাম 1,44,000 টাকার কিছু বেশি। 18 ক্যারেট কিনতে ভরিতে গুনতে হচ্ছে 1,23,428 টাকা, এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,01,640 টাকায়। রূপার দরদাম জানাবো। অপরিবর্তিত দামে রূপা বিক্রি হচ্ছে দীর্ঘদিন ধরে। 22 ক্যারেট রূপার দাম পড়ছে প্রতি গ্রাম 221 টাকা, ভরিতে 2,578 টাকা। 21 ক্যারেটের দাম 2,449, 18 ক্যারেট 2,111, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে আরও একটি বিরতির। আরও খবর নিয়ে ফিরবো, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে বন্দর বাণিজ্যের খবর। সিলেটের ভোলাগঞ্জে নির্মিত হচ্ছে দেশের 24তম স্থলবন্দর। বিশ্বব্যাংকের অর্থায়নে এই রুটে এখন পর্যন্ত একমাত্র আমদানি পণ্য চুনা পাথর। তবে এই বন্দর দিয়ে ব্যবসায়ী ও কর্তৃপক্ষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সিলেট থেকে সেলিম হাসানের ক্যামেরায় নাজাদ আহমেদ পুরকায়স্থের তথ্যে ডেস্ক রিপোর্ট। গুরুত্ব বিবেচনায় 2015 সালের 1 জানুয়ারি ভোলাগঞ্জ স্থলবন্দরকে দেশে 24তম স্টেশন হিসেবে ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড। বন্দরের প্রকল্প বাস্তবায়নে সরকারি 52 একর খাস জমি লিজ নেওয়া হয়। গত বছরের জুন থেকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। বর্তমান ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে শুধু ভারতের পাহাড় ভাঙা পাথর আমদানি করা হয়, তবে বাংলাদেশ থেকে রপ্তানি হয় না কিছুই। আর তাই সরকারি এই প্রকল্প নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। সুযোগ সুবিধা আমরা তো বুঝা চলতে
যেরকম মানুষে আরাম পায়, ব্যবসা বাণিজ্য শান্তি পায়। আমরা ইন্ডিয়া থেকে কিন্তু আমদানি করবো, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু রপ্তানি হইতো না। এখানে ওই এলাকা কিন্তু সব পাহাড়ি এলাকা। এই পুর দিয়ে কোনো লাভ নাই। আমরা সাধারণ জনগণে হাজার হাজার মানুষ না খাইয়া মরে বর্তমানে পুর দিয়া। ব্যবসায়ীদের দাবি, বিগত সরকার কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শুধু চুনাপাথর আমদানি করা এই রুটে স্থলবন্দর অনুমোদন দিয়েছে। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে পূর্ণাঙ্গ বন্দর হলে কমবে আমদানিতে রাজস্ব ফাঁকির প্রবণতা। হয়তো কারো না কারো স্বার্থে এটা করছে তারা। আমরা যেখানে ইনপুটার যারা আমরা ব্যবসায়ী, আমাদের সাথেও কোনো মতামত নেয় নাই, আমাদের সাথে কোনো মত বিনিময় করে নাই। লাখ লাখ মানুষের কর্মসংস্থান, যদি মানুষের কর্মসংস্থান না থাকে, মানুষ যদি বেকার হয়ে যায়, তাহলে তো এটা দেশের জন্য একটা সমস্যার সৃষ্টি হয়। এটা খাট জমির উপরে, এটাও ইন্ডিয়া করতে দিতেছিল না অনেকদিন পর্যন্ত। রাত্র অন্ধকারে তাও মানে রাত্রে করা হয়েছে। হ্যাঁ, করা এইটুকু দেয় না, সব একবারে ছোট ছোট জায়গার মধ্যে বসে। তবে সমন্বয়ের মাধ্যমে জেলার সকল শুল্ক স্টেশন ও স্থলবন্দরে রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমাদের যে ভোলাগঞ্জের স্থলবন্দর, সেটা প্রয়োজনীয়তা আছে বলেই সরকার রাস্তা নির্মাণ সহ এটা স্থলবন্দর তৈরি করে দিচ্ছে। এবং আমরা সরকারিভাবে ফিল করছি যে এটা যদি হয় তাহলে বাংলাদেশের যে বাণিজ্যিক অবস্থা সেটার ক্ষেত্রে অনেক উন্নতি হবে। প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পে আগামী জুলাই মাস থেকে প্রাথমিকভাবে কাজ শুরু হবার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে ১২ মাসই পাওয়া যাচ্ছে সুস্বাদু কাটিমন আম। এ জাতের আম চাষে দেখা দিয়েছে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা। কৃষি বিভাগ বলছে কাটিমন জাতের আম বাগান সম্প্রসারণে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। রফিকুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অসময়ে থোকায় থোকায় গাছে ঝুলছে রসালো ও সুস্বাদু ১২ মাসি কাটিমন জাতের আম। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার এলাইপুরে ২০ বিঘা জমিতে এ চাষের আম বাগান গড়ে তুলেছেন উদ্যোক্তা রুবেল আলী। ১২ মাস ফলন হওয়ায় এবং দাম বেশি পাওয়ায় তিনি এই বাগান গড়েই হয়েছেন স্বাবলম্বী। তার দেখাদেখি অনেকেই এখন গড়ে তুলছেন এ জাতের বাগান। আমার কাছে খুব ভালো লাগছে কি আমের দাম ভালো আছে, ১২ মাসে আমটা হচ্ছে, আমটার চাহিদা ভালো, খেতে ভালো, বিক্রি আমার এখান থেকে আর কি আপনার ২০ বিঘা কাটিমনে দেখা যায় ২০ লক্ষ টাকা খরচ করে আমার ২০ লক্ষ ৩০ লক্ষ টাকা প্রফিট থাকে। রুবেলের বাগানে আমের গুণগত মান ভালো থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আম কিনতে আসেন ব্যাপারীরা। এই বাগানে আপনার আমি অনেক সময় আছি, আম কিনে নিয়ে আমি বিক্রি করি। কিনেছি ২২০ টাকা কেজি, বিক্রি করি ২৮০ ৩০০ টাকা কেজি। রোজার ভিতরে মনে করেন কি বড় আমের চাহিদা করছে বাজারে, সেটা দেখেই ভালো লাগছে। আর এই যে বাগানে এসেছি, বড় বড় আম, এই আম কিনবার জন্য আমি এসেছি। এই আমগুলো আমরা যে দামে কিনি তার করতে ৫০ থেকে ৬০ টাকা লাভে বিক্রি করি। এই আমগুলো চাহিদা অনেক। কাটিমন জাতের আম বাগান সম্প্রসারণে চাষিদের নিয়ে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। ভবিষ্যতে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানির চিন্তা করছে তারা। এটি যেহেতু আমাদের একটি ১২ মাসি জাত, অক্সিজেন উৎপাদন হয়, এটি বর্তমানে আমাদের দেশে ব্যাপকভাবে চাহিদা রয়েছে। তবে উৎপাদন যদি আমরা বেশি করতে পারি, সেক্ষেত্রে সরকার এটি প্রয়োজনে বিদেশে রপ্তানি করার সুযোগ তৈরি হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় ২০০ হেক্টর জমিতে কাটিমন জাতের আম বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। চীনে আগামী এপ্রিলে সৌদি আরবের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি ১ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন নেমে আসতে পারে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল কোম্পানি সিনোপেকের বেশ কিছু শোধনাগারের রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহ হ্রাস পাবে। আগামী মাসে চীনের রপ্তানির জন্য প্রায় ৩,৫৫,০০,০০০ ব্যারেল জ্বালানি তেল বরাদ্দ করেছে সৌদি আরব। মার্চে এ পরিমাণ ছিল ৪,১০,০০,০০০ ব্যারেল। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।